কোনো রূপকথা রচনা করতে পারেনি কানাডা, প্রত্যাশিত জয়ে ফাইনালের মঞ্চে সবার প্রিয় আর্জেন্টিনা। অন্যদিকে শিরোপা জয়ের তৃষ্ণা মেটাতে মুখিয়ে থাকা ইংল্যান্ড ও নেদারল্যান্ডস রোমাঞ্চকর সেমিফাইনালে মুখোমুখি হবে কিছুক্ষণ পরেই। এসব নিয়ে আজকের এখন মাঠের আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি হুমায়ুন কবির। আর পুরো আয়োজন জুড়ে আমার সঙ্গে থাকবেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি। এমিলি ভাই, প্রত্যাশার প্রাপ্তি আপনি কি মিলেছে? আর্জেন্টিনার ম্যাচের কথা বলছি। না, ডেফিনেটলি আপনি যদি পুরো ম্যাচ দেখেন, আমার কাছে মনে হয় যে শুরুটা কিন্তু আর্জেন্টিনা ভালো করতে পারেনি, বরং কানাডা কিন্তু বেশ ভালো শুরু করছে। স্পেশালি যদি ফার্স্ট 20 মিনিটস দেখেন, আমার কাছে মনে হয়েছে যে কানাডা তাদের যে গেম প্ল্যানটা ছিল সেটা পুরোপুরি এক্সিকিউট করেছে। এবং আপনি যদি দেখেন যে তারা 4-4-2-তে সামনে দুজন প্লেয়ার কিন্তু আসলে যেভাবে ব্লকটা তৈরি করেছে, তার কারণে কিন্তু দেখবেন যে ডিফেন্স থেকে মিডফিল্ডে কিন্তু বল দিতে পারছিল না। শুধু কুচি রোমেরো এবং লিয়াসান্দ্রো মার্টিনেস, তারা দুই সেন্টার ব্যাক বল খেলছিল। তো ওই সময়টা আসলে যেটা হয়েছে যে ফার্স্ট 20 মিনিটস কিন্তু তারা হাই প্রেসিং করেছে, অ্যাট দ্য সেম টাইম বল লস করার সাথে সাথে আবার কাউন্টার প্রেসিং করেছে। তো ওই সময়টা কিন্তু দেখবেন যে বেশ স্ট্রাগলিং একটা টাইম পাস করেছে আর্জেন্টিনা। বাট খেলার সময় যতটা গিয়েছে ততটা সময় কিন্তু দেখবেন যে আর্জেন্টিনা খেলাটা কন্ট্রোলে নিয়েছে। এবং ফার্স্ট গোল যখন ডিপলের থ্রু বল থেকে আলভারেজ গোলটা করে, পর থেকে কিন্তু আমার মনে হয় যে খেলার পুরো মোমেন্টামটা আর্জেন্টিনা নিয়েছে। বাট যেটা হয়েছে যে কানাডা শুরুটা বেশ ভালো করেছিল, বাট যেটা হয়েছে যে তাদের ম্যাকঅ্যালিস্টার এবং অ্যানজো ফার্নান্দেসকে কিন্তু ম্যাটফিল্ড থেকে কোনো বল নিতে দিচ্ছিল না। ওই জায়গাটা কিন্তু বেশ ভালো আসলে কানাডা শুরুটা করেছিল এবং তারা কিন্তু শুরুর দিকে কিন্তু বেশ ভালো অ্যাটাকও করেছিল, বাট কোনো ধরনের বড় কোনো চান্স তৈরি করতে পারেনি। বাট যেটা আর্জেন্টিনা সবসময় করে, যে আর্জেন্টিনা একটা মোমেন্টামে খেলতে থাকে সাডেনলি তারা আসলে অ্যাটাকটা বিল্ড আপ করে, এবং সেটারই প্রেক্ষাপট দিয়ে কিন্তু দেখবেন যে প্রথম গোলটা হয়েছে। ডিপল মাঝখান থেকে যে থ্রু বলটা দিয়েছে, আলভারেজের দুর্দান্ত ফিনিশ ছিল। তো আমি বলবো আর্জেন্টিনা থ্রুআউট দ্য টুর্নামেন্ট আসলে আমার কাছে মনে হয় যে তারা তো আসলে ভালো ফুটবল খেলার চেয়ে তারা ম্যাচ উইনিংয়ের প্রতি তাদের আর আগ্রহটা বেশি, কারণ টুর্নামেন্ট তারা চ্যাম্পিয়ন হতে এসেছে। সুতরাং সেখানে ভালো ফুটবলের থেকে তাদের মেইন কনসার্ন রয়েছে তারা ম্যাচটা কীভাবে জিতবে। তো ম্যাচ জেতার পিছনে যে কাজগুলি, সেগুলি কিন্তু আমার কাছে মনে হয় তারা প্রপার করছে। গতকালকেও কথা হচ্ছিল এই কানাডাকে নিয়ে। পুরো ম্যাচের যদি আমরা সিনিয়রিটা দেখি, সেই ম্যাচে আমরা যদি লক্ষ্য করি, দেখতে পারবেন সে বল দখলের লড়াইও কিন্তু আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন দলকে তারা কিন্তু আসলে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। ধরেই নি প্রায় 50-50 বল দখলে ছিল। পাসের ক্ষেত্রে দেখেন, বাট তারা একটা জিনিস কিন্তু করেছে, সেটা আপনিও দেখেছেন, পেশি শক্তির ব্যবহারটা তারা করেছে আসলে। কিন্তু তারা ভালো ফুটবল খেলেছে। যতটুকু ধারণা করা হচ্ছিল আসলে আর্জেন্টিনার কাছে খুব একটা পাত্তা পাবে না, বিষয়টা ধারণাটা ভুল। তারা ইতিহাস রচনা করেই কোপা আমেরিকায় প্রথমবারের মতো সেমিফাইনালে খেলেছে। তো এই জায়গায় তাদের পারফরমেন্সটা কিভাবে মূল্যায়ন করবে? দেখেন, তারা কিন্তু ভেনেজুয়েলাকে হারিয়ে কিন্তু সেমিফাইনাল আসছে, এবং ভেনেজুয়েলা যদি থ্রুআউট দ্য টুর্নামেন্ট দেখেন সব থেকে পরিষ্কার ফুটবল খেলছে এবং গ্রুপ স্টেজে কিন্তু তার 3টা ম্যাচই জিতছে। তো তাদেরকে হারিয়ে যখন আপনি সেমিফাইনাল আসবেন, দ্যাট মিনস ইউ হ্যাভ গুড টিম। তো আমি গতকালকে আপনার সাথে আলোচনা করেছি, তাদের দলে কিন্তু বেশ কিছু এক্সাইটিং প্লেয়ার রয়েছে। স্পেশালি আপনি যদি দেখেন তাদের সামনে লেরিন এবং আপনার জোনাথন, তারা দুইজন কিন্তু সামনে থেকে যেভাবে ব্লকটা করেছে, পিছন থেকে কিন্তু আপনার 4টা মিডফিল্ডার কিন্তু দেখবেন যে অ্যানজো ফার্নান্দেস, ম্যাকঅ্যালিস্টারকে কোনো বলই নিতে দেয়নি। স্পেশালি এসকেটু এবং আপনি যদি ইসমাইল কনেকে দেখেন, তারা কিন্তু অ্যানজো ফার্নান্দেস এবং ম্যাকঅ্যালিস্টারের সাথে সবসময় লেগেছিল যাতে মিডফিল্ড থেকে তারা কোনোভাবে কোনো ডমিনেট না করতে পারে, এবং সেটা কিন্তু তারা এক্সিকিউট করেছে তাদের গেম প্ল্যানটা। বাট যেটা হয়েছে যে বড় দল কিন্তু সবসময় কিন্তু তারা কিছু সময়ের জন্য একটা মোমেন্টামের জন্য ওয়েট করে, যেটা আমার কাছে মনে হয় যে ডিপল সেই মোমেন্টামটা দিয়েছে আলভারেজের মাধ্যমে। বাট আমি বলবো যে আপনি যদি সত্যি কথা বলি, এখানে কিন্তু কানাডাকে আপনাকে একটা বড় ক্রেডিট দিতেই হবে। তারা কিন্তু 90 মিনিটস পর্যন্ত কিন্তু আপনার যদি এখানে স্টার্ট দেখেন, 90 মিনিটস পর্যন্ত কিন্তু তারা দুর্দান্ত খেলেছে, এবং শেষ দিকে কিন্তু যদি দেখেন এমি মার্টিনের যদি ওই সেভটা না করে, তখন কিন্তু 2-1 হয়ে যাবে। এবং আপনি যদি দেখেন সেকেন্ড হাফের শুরুতেই কিন্তু তারা আবার এমি মার্টিনেজ 1/1 কিন্তু আপনি দেখেন একটা সেভ করে দিয়েছে। সুতরাং আমি বলবো যে এখানে কিন্তু আর্জেন্টিনা তাদের গেম প্ল্যানের থেকেও তাদের মেইন কনসার্ন ছিল তারা কোনোভাবে গোল কনসিড করবে না, যেটা আমার কাছে মনে হয় যে তাদের গেম প্ল্যানটা প্লেয়াররা পুরোপুরিটা এক্সিকিউট করেছে। এবং সবথেকে সারপ্রাইজিং ছিল কিনা কোচ স্কলানি যে ডি মারিয়াকে খেলালো, বা একটু ফরমেশন ঠিক রেখেছে কিন্তু একাদশে বেশ কয়েকটা পরিবর্তন আখুনিওকেও দেখা জানে, তাগলিয়াফিওকেও ছিল, কিন্তু কিছুটা পরিবর্তন ছিল যেটাকে অবাক করেছিল। না, অবাকের থেকে দেখেন এই দলটাতে তো রোটেশন করেই কিন্তু আসলে স্কুলেনি সবসময় খেলে, ম্যাচের উপরে ডিপেন্ড করে আসলে কিন্তু সে কিন্তু দলটা সাজা। আপনি যদি দেখেন যে ম্যাচে আপনি ডিমারিয়াকে দেবে সেই ম্যাচে কিন্তু তাগলিয়াফিওকেই কিন্তু স্টার্ট করে। তো সেখান থেকে আমি বলবো যে তাগলিয়াফিওকে স্টার্ট করানোর কারণ তার ডিফেন্ডিং স্ক্রিনিংটা এত সুন্দর, যার কারণে কিন্তু সে তাগলিয়াফিওকে স্টার্ট করেছে। অ্যাট দ্য সেম টাইম ডিমারিয়া
কিন্তু সবসময় আমরা জানি যে বিগ ম্যাচ প্লেয়ার, এবং সে কিন্তু সেটা প্রমাণ করেছে, এবং যতটুকু ছিল মাঠে আমার কাছে মনে হয় যে তার রোটেশনটা কিন্তু বেশ ভালো করেছে। একটা বিষয় কি খেয়াল করেছিলেন কিনা, গত ম্যাচে যেটা ইকুয়েডরের সাথে কোয়ার্টার ফাইনাল ছিল, সেখানে আর্জেন্টিনাকে খুঁজে পাওয়া যায়নি, মেসিকেও খুঁজে পাওয়া যায়নি, কিন্তু আর্জেন্টিনা কিন্তু স্বরূপে আবার ফিরেছে, অনেকটা ছন্দ ফিরেছেন। মেসিকেও প্লেমেকারের ভূমিকায় দেখা গেছে এবং মেসি বলের যোগান ভালোভাবে দিয়েছেন এবং মেসি অবশেষে কিন্তু আসলে গোল পেয়েছেন। না, ডেফিনেটলি দেখেন, এবং প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে, আপনি দেখেন মেসি কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। এবং যেটা হয় স্টিল কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে, এখনো আর্জেন্টিনার দলটা কিন্তু মেসির উপরে ডিপেন্ডেন্ট করে কিন্তু অ্যাটাকগুলি সাজায়। দেখেন যে কয়েকটা অ্যাটাক হয়েছে সেটা কিন্তু পিছন থেকে মেসির মাধ্যমেই তৈরি হয়েছে। সুতরাং আমি বলবো যে মেসি আসলে এই মুহূর্তে এখনো আর্জেন্টিনা দলের জন্য অপরিহার্য, এবং মেসি যে ম্যাচে ফোকাস থাকবে সেই ম্যাচ আর্জেন্টিনা কিন্তু অন দ্য ফিল্ড অন্যরকম একটা আর্জেন্টিনা থাকে। তো এইটা আমি বলবো আর্জেন্টিনার জন্য একটা দুর্দান্ত ব্যাপার, মেসি গোলে ফিরেছে, এটা ফাইনালের জন্য কিন্তু বড় কাজে দিবে। আমি যতটুকু জানি আপনার ব্যাপারে একটা বিষয়, সেটা হচ্ছে 1987 সালে আপনার জন্ম, তারপরে 25 ডিসেম্বর আপনার জন্মদিন আসলে, তারপর বাংলাদেশ জাতীয় দলের হয়ে অভিষেক 2006, তারপরে বাংলাদেশের হয়ে প্রায় এক যুগ ফুটবল খেলেছেন। এই বছর আপনি আর্জেন্টিনার অন্ধভক্ত, একজন সমর্থকও, জাতীয় দলের খেলোয়াড়ও। আপনার জীবন দশা আসলে একটা প্রত্যাশা প্রাপ্তি মিলেছে, সেটা হলো আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছে। আপনি কি জানেন আর একটা দেশ আছে গত শতাব্দী থেকে এই শতাব্দী যদি আমরা করি, বা 50 বছরের অধিক আরও একটা দেশ আছে যারা আসলে অনেক প্রজন্ম দেখেনি, তারা এখনো বিশ্বকাপ জিততে পারেনি? সেটা কোন দেশ জানেন কি? না, আমার সঠিক জানা নেই। আচ্ছা, সেই বিষয়টাই জানবো, নিব ছোট্ট একটা বিরতির পর সেই বিষয়টা নিয়ে কথা বলবো। দেখছেন এখন মাঠে, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন মাঠে। আমার সঙ্গে আছেন জায়েদ হাসান এমিলিয়া। আপনার সাথে বলছিলাম আসলে 36 বছরের তৃষ্ণা মিটেছে আর্জেন্টিনা ফুটবল দল, তারা বিশ্বকাপ জিতেছে অবশ্যই। তো আমার একটা কোশ্চেন, মানে আমি বুঝলাম না 58 বছর আসলে কোন দলটা এখনো ওয়ার্ল্ড কাপ জিতে নেই, সেটা হচ্ছে বা বড় কোনো টুর্নামেন্ট জিতে নেই। কিছুক্ষণ পর, অর্থাৎ আজকে একটা ফুটবল তৃষ্ণা তোরাত, খুব পাওয়ার ফুটবল দেখতে যাচ্ছে, গতিময় ফুটবল, অল আউট ফুটবল, যেটা ইংল্যান্ড এবং নেদারল্যান্ডস দুই দলে একই ধরনের ফুটবল খেলে। যদিও নেদারল্যান্ডস কিন্তু আপনার 1988 সালে সর্বশেষ একবারই তারা ইউরো জিতেছিল, তাদেরও একটা তৃষ্ণা আছে, কিন্তু ইংল্যান্ডের তৃষ্ণাটা অনেক বেশি। আর্জেন্টিনাকে যেমন বলা হয় আসলে তারা ট্রফি জিততে পারে না, 36 বছর পেরিয়ে গেছে, কথা রাখেনি, আসলে 58 বছর পেরিয়ে গেছে। ইউরো তো তারা কখনো জিতেনি। 1966 সালে তারা একবারই ট্রফি জিতেছিল, বৈশ্বিক ট্রফি, ফিফা ওয়ার্ল্ড কাপ। স্যার চার্লটন এবং হর্সনের মানে হেডটিকের বদলতে তারা ট্রফি জিতেছিল। 58 বছরের একটা তৃষ্ণা মেটাতে যাচ্ছে কিনা নাকি কোনো সংশয় আছে, এবং তারা রেকর্ড করতে যাচ্ছে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠার হাতছে। দেখেন, এটা এই মুহূর্তে আসলে বলা ডিফিকাল্ট, এবং আপনার এখানে কিন্তু একটা স্টার দেয়া আছে, সেটা যদি দেখেন হেড টু হেডে কিন্তু আমার কাছে মনে হয় যে নেদারল্যান্ডস এগিয়ে, আপনি যদি উইনের পাল্লাটা দেখেন। বাট যেটা হয় যে ওই ইতিহাস আসলে অন ম্যাচ ডেতে তেমন কোনো কিছু ভেরি করে না, আপনাকে দেখতে হবে যে থ্রু আউট দ্য টুর্নামেন্ট আপনি আসলে পারফরমেন্স কি। সেখানেও আবার বলবো যে ইংল্যান্ড কিছুটা লাকি। ইংল্যান্ড এই টুর্নামেন্টে আপনি যে সেমিফাইনাল আসছে, আপনি দেখেন তাদের অন প্লেতে তারা যাদের নামগুলি আমরা সবসময় জানি যে যারা পারফর্ম করবে, সেই জায়গাতে কিন্তু কিছু প্লেয়ার অ্যাবসেন্স রয়েছে, স্পেশালি ফিল ফোডেন এবং অ্যারন সাকা। তারা কিন্তু তাদের নাম অনুযায়ী কিন্তু পারফর্ম করতে পারছে না, তারা যেভাবে ম্যান সিটিতে এবং আর্সেনালে যেভাবে পারফর্ম করে যাচ্ছে। বাট বাই দিস টাইম আপনি যদি নেদারল্যান্ডসে দেখেন, নেদারল্যান্ডসে কিন্তু কিছু প্লেয়ার তাদের নামের উপরে আমার মনে করি যে তারা খুব ভালো পারফর্ম করে যাচ্ছে। সুতরাং আজকে ম্যাচটা যেটা হবে যে আপনার যে বিগ প্লেয়াররা রয়েছে, আমরা সবসময় একটা জিনিস বুঝি যে বিগ প্লেয়াররা বিগ ম্যাচে ভালো করে। তো আজকে কিন্তু আসলে ইংল্যান্ডের একটা দিন যে আসলে এই বিগ ম্যাচে এসে তাদেরকে কিন্তু ভালো করতেই হবে। স্পেশালি যদি আপনি দেখেন তাদের ফ্রন্ট লাইনে যে 4 জন প্লেয়ার থাকে, নাম্বার 9 হ্যারি কেন, পিছন থেকে কিন্তু জুলিও বেলিংহাম, এক পাশ থেকে ফিল ফোডেন এবং অ্যারন সাকা, এই 4 জন প্লেয়ারের উপরে কিন্তু ডিপেন্ড করে আজকে ম্যাচটা আসলে কিভাবে যাবে। তো এরা যদি আসলে তাদের 100% দিয়ে খেলতে পারে এবং তারা যদি আসলে অ্যাটাকগুলি বিল্ড আপ করতে পারে এবং যে চান্সগুলি আসবে সেগুলি ক্রিয়েট করতে পারে, আমি মনে করি জেতার সম্ভাবনা। আচ্ছা, এখানে অধিনায়ক হ্যারি কেন 2টি গোল করেছেন, কিন্তু তাকে নিয়ে তারপরও তাদের ব্রিটিশ গণমাধ্যমের সমালোচনা হচ্ছে, মানে যে ধরনের ফুটবলটা হ্যারি কেনের কাছ থেকে প্রত্যাশা করছে সেটা হয়তো প্রত্যাশার প্রাপ্তিটা মিলছে না। কিন্তু এই হ্যারি কেন যখন তার দেশ ছেড়ে বায়ার্ন মিউনিখে হয়ে খেলতে গেলেন, গত মৌসুমে কিন্তু 32 ম্যাচে 36 গোল করেছেন, এই আসরেও গোল করে যাচ্ছেন, কিন্তু তাকে নিয়ে সমালোচনা হচ্ছে কেন ইংল্যান্ডের গণমাধ্যমে? ইংল্যান্ডের মানুষের কি তৃষ্ণা মেটাতে পারছে না হ্যারি কেন? না, ব্যাপারটা হচ্ছে যে হ্যারি কেনের
হ্যারিকেন যে মানে স্ট্রাইকার, এবং আপনার কথা ধরেই বলি, দেখেন সে কিন্তু আপনার বুন্দেসলিগার হাইয়েস্ট টপ স্কোর এবং গোল্ডেন বুট, মানে সারা পৃথিবীতে সব থেকে বেশি গোল করেছে এই সিজনে কিন্তু হ্যারিকেন। তো তার নামের পিছনে কিন্তু ইউরোতে মাত্র 2টি গোল। এটা আমি বলবো যে ইংল্যান্ডের ওই দিক থেকে আমিও বলবো যে তার নামের সাথে 2টি গোল কিন্তু কোনোভাবেই যায় না। সে যদি অন প্লেতে আরও বেশি গোল করতো এবং ইংল্যান্ডকে যদিও আমি বলবো যে লাস্ট ম্যাচে যে ম্যাচটাতে জুলিও বেলিংহাম এবং হ্যারিকেন ম্যাচ জিতিয়েছে সেখানে কিন্তু তার বড় কন্ট্রিবিউশন ছিল, বাট আমার কাছে মনে হয় যে হ্যারিকেনের ম্যাচে আর অনেক বেশি কিছু দেওয়ার রয়েছে অ্যাজ এ নাম্বার 9 হিসেবে। কারণ এই দলটা যেহেতু সামনে থেকে সে নেতৃত্ব দিচ্ছে এবং অ্যাজ এ স্ট্রাইকার হিসেবে আমি মনে করি যে আরও তার কিছু দায়িত্ব রয়েছে ফিল ফোডেন, অ্যারেন সাকা এবং জুলিও বেলিংহামের সাথে কিছু কম্বিনেশন প্লেতে। তো ওই জায়গাগুলিতে কিন্তু আমি বলবো যে কিছু অ্যাবসেন্স রয়েছে। তো ওই জায়গাগুলি আমার কাছে মনে হয় যে আজকে হ্যারিকেন হয়তো তাকে নিজেকে অন্যভাবে তুলে ধরার চেষ্টা করবে, এবং যেহেতু ইংল্যান্ড আপনার ডিফেন্ডিং লাস্ট রানার আপ, আপনি জানেন ইতালির সাথে পেনাল্টি শুট আউটে হেরে গেছে, আজকে তারা অবশ্যই নেদারল্যান্ডসকে হারিয়ে কিন্তু ফাইনালে জিতে যাবে। এবং আমি এখানে একটা কথা বলতে চাই, যদি আপনি গ্যারেথ সাউথগেটের কথা বলেন, সাউথগেট কিন্তু অনেক সুযোগ দিয়েছে ইংল্যান্ড, বাট বড় কোনো ট্রফি কিন্তু এখনো সে জিততে পারেনি, ফাইনালে গিয়ে সে হেরে গিয়েছে। সুতরাং আজকে কিন্তু ইংল্যান্ডের জন্য একটা অন্য রকমের অপরচুনিটি, এই ম্যাচটা জিতে তারা ফাইনালে। ম্যাচের আগে তো সমালোচনা ঝড় আবার সাউথগেটের দিকেও আসছে। সাউথগেটের যে ফরমেশনটা 3-4-3 ফরমেশনে খেলছে, এই কারণে একটা সমালোচনা হচ্ছে। কিন্তু এটাকে আপনি কিভাবে নিচ্ছেন? কারণ হ্যারিকেন অধিনায়ক, আবার সাউথগেট কোচ, তাকে দুজনকে নিয়ে সমালোচনা হচ্ছে। না, এটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু দিন শেষে ফলাফল কিন্তু আসছে না ডেফিনেটলি, যেহেতু তারা সেমিফাইনালে কোয়ালিফাই করে ফেলছে, এখন আপনার যে সিস্টেম অফ প্লেতেই খেলুক, আপনি যদি দিন শেষে রেজাল্ট পান, কোচের উপর আপনি কোনো দোষ দিতে পারবেন না। আপনি যখন 3জন সলিড সেন্টার ব্যাক আপনার কাছে থাকবে, তখন আপনি তাদেরকে ইউজ করতে পারবেন। যেটা হয়েছে দেখেন, লুকশার একটা ইনজুরি কনসার্ন ছিল, যার কারণে কিন্তু আসলে 3 সেন্টার ব্যাকে গিয়েছে। কিছুটা লুকশা ফিট হয়ে উঠেছে না, যেহেতু লুকশা কিন্তু লাস্ট ম্যাচ আপনি জানেন সাবস্টিটিউট হিসেবে খেলেছে। সুতরাং লুকশা ফেরাতে যেটা হয়েছে যে আজকেও আমার কাছে মনে হয় যে সে 3 সেন্টার ব্যাক নিয়ে খেলবে, স্পেশালি ওয়া এবং জন স্টোনস এবং কাইল ওয়ালকার, এই 3জনকে দিয়ে। এরকম ইউরোপের দলগুলো, বিশেষ করে বড় দলগুলো, ইংল্যান্ড, নেদারল্যান্ডস, ফ্রান্স, স্পেন, এরা তো খুব আসলে অল আউট ফুটবল খেলতেই পছন্দ করে। তো সেক্ষেত্রে কি এটা একটু আত্মঘাতী সিদ্ধান্ত হয়ে যায় কিনা? মানে তাদের গণমাধ্যমগুলো বলছে যে আসলে কেন 4-3 বা অন্য ফরমেশনে যাবে না, শুরুটা কেন 4 দিয়ে হবে না, সেটা তাদের দাবি আর কি। না, এইটা আমি একটু আপনার সাথে অ্যাড করি, সেটা হচ্ছে এটা একটা মাইন্ড গেম। দেখেন, সে 3 সেন্টার ব্যাক দিলেও খেলা যখন শুরু হয়ে যায় তখন কিন্তু ফরমেশন 3 সেন্টার ব্যাক থাকে না। আপনার কার্লেন ট্রিপিয়ার কিন্তু নিচে চলে আসে, তখন কিন্তু অটোমেটিক কিন্তু 4 জন হয়ে যায়। এবং যখন অ্যাটাকে যায়, ট্রিপিয়ার যেহেতু একটু অ্যাটাকিং ডিফেন্ডার, সে কিন্তু ম্যাক্সিমাম টাইম ওভারল্যাপ করার চেষ্টা করে, যার কারণে হয়তো বোঝা যায় যে 3 সেন্টার ব্যাকের পিছনে রয়ে গেছে। বাট আপনি যখন ডিফেন্ডিং ট্রানজিশন পিরিয়ড আসে, তখন দেখবেন যে ট্রিপিয়ার কিন্তু পিছনে চলে আসে। অ্যাট দ্য সেম টাইম আপনি জানেন যে তাদের 3টা সলিড সেন্টার মিডফিল্ডার রয়েছে, যারা কিন্তু সামনে থেকে ব্লকটা তৈরি করে। তো ওই জায়গাতে হয়তো মানুষ চিন্তা করছে 3 সেন্টার ব্যাক নিয়ে খেলে, বাট 3 সেন্টার ব্যাক না, যখন ডিফেন্ডিং করে তখন কারণ ট্রিপিয়ার কিন্তু আসলে 3 সেন্টার ব্যাকের সাথে 4 জন হয়ে যায়। সুতরাং এটা আমি বলবো যে গ্যারেথ সাউথগেটের একটা অন্য প্ল্যান, যে সে সিস্টেমটা এভাবে দেখায়, বাট আমার কাছে প্রতিপক্ষকে একটা বার্তা দেওয়া যে আমি এইভাবে খেলছি, আসলে বিষয়টা হয়তো এটা না, একটা কৌশল। কিন্তু ইংল্যান্ড দলটা আসলে যে 11 জন খেলে বা সাইড বেঞ্চে যারা বসে থাকে, তারাও আসলে স্টার ফুটবলার। কিন্তু এখানে যারা পারফরমেন্স করছে, বিশেষ করে ফিল ফোডেন গোলবারের নিচে, তারপরে আপনার বিশেষ করে সাকার কথা বলতে হবে, তারপরে জুড বেলিংহামের কথা বলতে হবে, তারা কিন্তু পারফরমেন্স করছে। সম্মিলিত যে দলীয় প্রচেষ্টা, সেটা কিন্তু আমরা দেখছি না। বেলিংহাম এই আসরে অন্যতম সেরা গোলটা করেছেন, বাইসাইকেলের গোলটা। বেলিংহামের প্রতি কি আলাদা একটা দৃষ্টি থাকবে কিনা ইংলিশদের? ডেফিনেটলি বেলিংহাম আমার কাছে থ্রু আউট দ্য টুর্নামেন্ট ইংল্যান্ডের বেস্ট পারফর্মার। বেলিংহামের কথা স্পেশালি বলতেই হবে। এবং আপনি যদি সার্বিয়ার সাথে তার ফ্লাই হেডের গোলটা দেখেন, তারপরে যদি লাস্ট ম্যাচে তার যে আপনি বাইসাইকেলের গোলের কথা বলছেন, দুর্দান্ত ফর্মে রয়েছে এবং সে কিন্তু লা লিগার প্লেয়ার অফ দ্য ইয়ার হয়েছে এবং ব্যালন ডি'অরে কিন্তু তার নামটা সবার উপরে রয়েছে বছর। সুতরাং জুডে বেলিংহামের কথা আপনাকে আলাদা করে বলতেই হবে। এবং আপনি যদি দেখেন সে যেভাবে আসলে ইংল্যান্ড দলটাকে লাস্ট ম্যাচে মোমেন্টাম দিয়েছে, আমার কাছে মনে হয় যে জুডে বেলিংহামের উপরে কিন্তু অন ফোকাস আপনাকে রাখতে হবে। এবং জুডে বেলিংহামের স্পেশালিটি হলো সে পিছন থেকে বল নিয়ে খেলাটাকে বিল্ড আপ করে, অ্যাট দ্য সেম টাইম যখন অ্যাটাক হয় সেকেন্ড স্ট্রাইকার হিসাবে কিন্তু আপনার হ্যারিকেনের সাথে সে প্রত্যেকটা অ্যাটাকে পার্টিসিপেট করে। এটা কিন্তু তার জন্য বড় একটা ক্রেডিটের ব্যাপার। এবং দেখবেন সে থ্রু আউট দ্য টুর্নামেন্টে অলরেডি 2টা গোলও করে ফেলেছে। এবং জুডে বেলিংহামের উপর আমি মনে করি যে আলাদা একটা আপনাকে নজর রাখতেই হবে। কোপা আমেরিকায় তো আসলে আপনার এক্সট্রা টাইমে আসলে খেলা নাই, কিন্তু এখানে কিন্তু এক্সট্রা টাইমের খেলা আছে, মানে 120 মিনিটের ম্যাচ।
জো হার্টের পর পিকফোর্ড অন্যতম একজন সেরা গোলকিপার কিনা আপনার দৃষ্টিতে? ডেফিনেটলি পিকফোর্ড আসলে ভেরি এক্সপিরিয়েন্স এবং সে কিন্তু এভারটনকে অনেক অনেক ম্যাচ সে কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছে এবং এই ন্যাশনাল গেমে কিন্তু আপনি বলতেছেন জো হার্টের পরে কিন্তু একটা লম্বা টাইম ধরে কিন্তু আপনার পিকফোর্ড এই দলটাকে সার্ভিস দিয়ে যাচ্ছে এবং পিকফোর্ড আসলে গোলপোস্টের নিচে থাকলে কিন্তু একটা অন্য রকমের স্ট্রেংথ কাজ করে এবং সে যদি দেখেন যখন পেনাল্টি শুট আউটে যায় স্পেশালি সে কিন্তু আসলে অপোনেন্টকে সুন্দরভাবে রিড করে কিন্তু সে পেনাল্টিগুলি টেক করে। আমি বলবো যে পিকফোর্ড একটা বড় স্ট্রেংথ হিসেবে কাজ করছে ইংল্যান্ড দলটাতে। বাট আমার কাছে মনে হয় যে এই ইংল্যান্ড দলটা যদি আপনি দেখেন হোল ওয়ার্ল্ডের যদি আপনি স্কোয়াড দেখেন সেখানে সব থেকে এক্সপেন্সিভ দল কিন্তু আপনার এই ইংল্যান্ড দলটা 1.5 বিলিয়ন পাউন্ড আপনার এই দলটার মার্কেট ভ্যালু। তো সেখান থেকে বোঝা যায় এই দলটার স্ট্রেংথ কতটুকু। বাট আপনার স্ট্রেংথ যদি অফ দ্য ফিল্ড থাকে অন দ্য ফিল্ডে আপনাকে সেটা প্রমাণ করতে হবে। আই হোপ নেদারল্যান্ডস দুর্দান্ত খেলছে এই টুর্নামেন্টে, ইংল্যান্ডে বেস্ট ফুটবলটা খেলতে হবে অবশ্যই জিততে হলে। নেদারল্যান্ডস আসলে দুর্দান্ত খেলছে, তাদের ডাগ আউটের কোচ কোম্যানের আসলে ফরমেশনটাও একটু ব্যতিক্রম। যখন ইংল্যান্ডের ফরমেশন নিয়ে সমালোচনা হচ্ছে তখন কিন্তু তাদের গণমাধ্যমে একটু ইতিবাচক কথাই বলা হচ্ছে এবং নেদারল্যান্ডস ডাচরা বলছে যে 1988 সালের পর তাদের এইবার দ্বিতীয় ট্রফি জয়ের ক্ষেত্রে কিন্তু আসলে গ্যাপ্পোকে আলাদাভাবেই তাদের দৃষ্টিতে রেখেছে। গ্যাপ্পো কিন্তু থ্রু আউট দ্য টুর্নামেন্ট সবচেয়ে ভালো পারফর্মার এখন পর্যন্ত, যদি সেরা 2-3 জন থাকে তার মধ্যে গ্যাপ অন্যতম কিনা। কোজি গ্যাপকোর কথা আপনাকে আলাদা বলতেই হবে এবং যেটা হয় যে এই এত হার্ড টুর্নামেন্টে যখন আপনি 3টা গোল করে ফেলবেন তখন আপনাকে বোঝা যাবে যে আপনি কিন্তু আলাদাভাবে পারফর্ম করছেন দলের হয়ে। এবং যেটা হয় যে গ্যাপকো কেন পারফর্ম করছে সেটারও কিন্তু একটা পিছনে রহস্য রয়েছে। সেটা হচ্ছে তার সাথে কিন্তু মেম্ফিস ডিপাই খেলছে। ডিপাই যেটা করছে, ডিপাই কিন্তু চান্সগুলি ক্রিয়েট করে দিচ্ছে গ্যাপকোকে। ডিপাই গোল করছে না, বাট গ্যাপকো যে গোলগুলি করছে তার পিছনে কিন্তু মেম্ফিস ডিপাইয়ের একটা অসাধারণ আমি বলবো যে একটা ভূমিকা রয়েছে। অ্যাট দ্য সেম টাইম আপনি দেখেন মিডফিল্ডে কিন্তু জাবি সিমন্স রয়েছে, আমি বলবো যে এক্সট্রা অর্ডিনারি পারফর্ম করছে, ভেরি ইয়ং প্লেয়ার। অ্যাট দ্য সেম টাইম তাদের রাইট ব্যাক খেলে ডেমপ্রেসের একটা অসাধারণ ভূমিকা থাকে। যখন কোজি গ্যাপকো যখন আপনার অ্যাটাকে যায় তখন কিন্তু দেখবেন যে সে পিছন থেকে যে রানগুলি করে যার কারণে একটা স্পেস ক্রিয়েট হয়, যেটা আমি বলবো যে কোজি গ্যাপকোর জন্য স্কোরিংয়ের জায়গাটাতে কিন্তু বেশ আমি বলবো যে কাজে দেয়। আমি বলবো যে এই নেদারল্যান্ডস দলটা আমি বলবো যে অ্যাজ এ টিম হিসেবে একটা টুর্নামেন্ট যখন আপনি খেলতে যাবেন ম্যাচ বাই ম্যাচ যে দলটা ইম্প্রুভ করতে পারে সেই দলটাই কিন্তু টুর্নামেন্টে টিকে থাকার সম্ভাবনা বেশি থাকে, যেটা আমার কাছে মনে হয় নেদারল্যান্ডস করছে এই মুহূর্তে। এবং তারা প্রত্যেকটা ম্যাচ বাই ম্যাচ যাচ্ছে এবং তারা কিন্তু তাদের খেলার ইম্প্রুভ করে যাচ্ছে। কোরিগেপ্পো কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগেও ভালো পারফর্মার, লিভারপুলের হয়ে সর্বোচ্চ যৌথভাবে স্কোরার। তাকে কি আলাদাভাবে মার্কিংয়ে রাখবে কিনা ইংল্যান্ডের ডিফেন্ডাররা? ইংল্যান্ডের ডিফেন্ডার কিন্তু সবাই আসলে কোজি গ্যাপকোর সাথেই খেলে। আপনি যেটা বলছেন নেদারল্যান্ডসের আপনার 7 থেকে 8 জন ফুটবলার কিন্তু ইপিএলে খেলছে, ইপিএলে খেলছে এবং এই সম্পর্কে কিন্তু তাদের ধারণা আছে। ডেফিনেটলি গ্যারেথ সাউথওয়েট একটা আলাদা প্ল্যান থাকবে আসলে কোজি গ্যাপকোকে নিয়ে। এবং গ্যাপকোর যেটা হয় যে সে যেমন গোল দিচ্ছে, গোল করাচ্ছে, সব দিকে পারফর্ম করছে। গ্যাপকোর বড় গুণ যেটা সেটা হলো লং রেঞ্জ শুট। সে দেখবেন যে দূর থেকে খুব কুইকলি শুট করে দেয় এবং 1-1 সে কিন্তু খুবই ভালো হয়। দ্য সেম টাইম অ্যাটাকের সময় দেখবেন যে কোজি গ্যাপকো কিন্তু বক্সের আশেপাশে সবসময় তাকে পাবেন, এইটা খুব ইম্পর্টেন্ট। এবং মেম্ফিস ডিপাই যখন মুভ করে সে কিন্তু ফ্রি স্পেসগুলি নিতে পারে, এইটা কোজি গ্যাপকোর একটা বড় অ্যাডভান্টেজ। অ্যাট দ্য সেম টাইম আমি বলবো যে এখানে জাবি সিমন্সের সাথে কোজি গ্যাপকোর একটা বড় কমিউনিকেশন রয়েছে। আপনি যদি মিডফিল্ডের সাথে স্ট্রাইকারের ভালো কমিউনিকেশন থাকে তখন কিন্তু চান্সগুলি ক্রিয়েট করা খুব সহজ হয়, যেটা নেদারল্যান্ডস আছে। অ্যাট দ্য সেম টাইম আপনাকে কিন্তু নেদারল্যান্ডস ডিফেন্স লাইনটা নিয়েও দেখতে হবে। ডিফেন্সে কিন্তু আমরা জানি যে ওয়ার্ল্ডের বেস্ট 2 জন সেন্টার ব্যাক তাদের রয়েছে, স্পেশালি যদি নাথান একের কথা বলেন এবং ভার্জিল ভ্যান ডাইক। আমার কাছে এই মুহূর্তে মনে হয় যে বিশ্বের সেরা 2 জন সেন্টার ব্যাক রয়েছে। অ্যাট দ্য সেম টাইম রাইট ব্যাকে ড্যাম্প্রিস রয়েছে। ড্যাম্প্রিস তো দেখবেন যে সবসময় ওভারল্যাপ করতেই থাকে, বিকজ নাথান একে এবং আপনার ভার্জিল ভ্যান ডাইক যেভাবে 2 জন সেন্টার ব্যাক থাকে যার কারণে কিন্তু ডিফেন্সে তেমন একটা প্রেশার আসে না। সুতরাং আমি বলবো যে এই নেদারল্যান্ডস দলটাকে ইংল্যান্ডকে হারাতে হলে ইংল্যান্ডের বেস্ট ফুটবলের বাইরে কোনো কিছুই করা সম্ভব না। আপনার সাথে আরও আলোচনায় ফিরবো, নিব আর একটা বিরতি। দেখছেন এখন মাঠে, ফিরছে একটু পরে। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন মাঠে। আমার সঙ্গে আছেন জাহিদ হাসান এমিলি। আসলে ইউরোপ ফুটবলের যে আসলে ইউরোপিয়ান ফুটবলের যে গতি, যে ছন্দটা, এবার কি কোথাও কোনো কিছু মিস হয়েছে আপনার কাছে মনে হয়? না, আমার কাছে মনে হয়েছে যে এই ইউরোটা যদি দেখেন আমরা কিছু নতুন ট্যালেন্ট প্লেয়ার পেয়েছি। অনেস্টলি যদি বলি, স্পেশালি স্পেনের দিকে যদি তাকান,
লেমিয়ান ইয়ামালের কথা যদি বলি, নিকো উইলিয়ামসের কথা যদি, ডেনি অলমোর কথা যদি বলি, আমার কাছে মনে হয় নতুন কিছু ট্যালেন্ট প্লেয়ার বের হয়েছে যারা কিনা ওয়ার্ল্ডকে নেক্সট বিশ্ব ফুটবলকে আসলে নতুনভাবে জানান দিবে। অ্যাট দ্য সেম টাইম যদি আমরা জার্মানির জামাল মুসিয়ালার কথা বলি, অনেক নতুন প্লেয়ার আসছে, হ্যাঁ নতুন প্লেয়ার আসছে যারা আমার কাছে মনে হয় যে এই ইউরোর নতুন প্রোডাক্ট। এবং ইউরোতে আমার কাছে তেমন কোনো মিসিং নেই, এবং প্রবাবলি আমার কাছে মনে হয় যে বেস্ট দলগুলোই কিন্তু আসলে আপনার সেমিফাইনালে আসছে। যদিও আমি বলবো যদি এখানে আপনাকে যখন চ্যাম্পিয়ন হবেন তখন কিন্তু আপনার ভালো দল সবাই তো আর ফাইনালে যাবে না, বাট এখন যেহেতু হচ্ছে স্পেন কিন্তু থ্রু আউট দ্য টুর্নামেন্ট আমার কাছে সব থেকে ভালো পজিটিভ ফুটবল খেলে কিন্তু তারা আপনার ফাইনালে চলে গেছে, এবং ইংল্যান্ড এবং নেদারল্যান্ডস থেকে যে জিতবে সে ফাইনালে থ্রু করবে। আমার মনে হয় ওভারঅল টুর্নামেন্টটা বেশ ভালোই হয়েছে। দুই দল এইরকম মারো নয়তো মরো এরকম একটা ম্যাচে কীরকম আসলে ট্যাকটিক্সটা হতে পারে? না, এটা এটা ডিপেন্ড করে দুই কোচের কৌশলের উপরে, কারণ ম্যাচ এক্সট্রা টাইমে যেতে পারে, ম্যাচ 90 মিনিটসে ফিনিশ হতে পারে, পেনাল্টি শুট আউটও যেতে পারে, 3 রকমের ম্যাচ হতে সেক্ষেত্রে পারে। কি পিকফোর্ডকে এগিয়ে রাখবেন কিনা যদি পেনাল্টি শুট আউটে যায়? অবশ্যই পিকফোর্ডের ম্যাচ রিচ, পিকফোর্ডের আপনার পেনাল্টি শুট আউটের রিডিংটা একটু ইন্টারাপ্ট করি, সেটা হলো কোপা আমেরিকায় এমি মার্টিনেজের কথা বলা হচ্ছে, এদিকে পিকফোর্ডের কথা বলা হচ্ছে। পুরো ইউরোতে কিন্তু পিকফোর্ড খুব বেশি নজরে এসেছেন এবং একটা ম্যাচে কিন্তু সেই জয়ের ভূমিকা রেখেছেন। সেক্ষেত্রে আসলে পেনাল্টি শুট আউটে গেলে কিন্তু পিকফোর্ডে আসলে সবচেয়ে আলোচনায় থাকবে, না তার দিকে দৃষ্টি থাকবে আলাদা। পেনাল্টি শুট আউটে গেলে পিকফোর্ড কিন্তু আলাদা একটা প্ল্যান নিয়ে আসে। আপনি দেখবেন তার পানির বোতলে কিন্তু যারা অপোনেন্ট যারা শুট নেয় তাদেরকে নিয়ে কিন্তু সে একটা রিড করে আসে, মানে এইটা কিন্তু তার জন্য একটা এক্সট্রা মানে চ্যালেঞ্জিং এর জায়গাটা সে কিন্তু কোপ আপ করে আসে। আমি বলবো যে পিকফোর্ড ডেফিনেটলি এক্সপিরিয়েন্স গোলকিপার, এবং সে আসলে ইংল্যান্ড দলটা তো অনেকদিন ধরে সার্ভিস দিয়ে আসে। সেখানে যদি পেনাল্টি শুট আউটে যে আমি কিছুটা হলো পিকফোর্ডকে এগিয়ে রাখবো, বাট ইটস ডিপেন্ড অন আসলে আপনি ওই সময় আপনার নার্ভ কি কাজ করছে, প্লেয়ারদের কি মেন্টালিটি কাজ করছে। যেহেতু ইংল্যান্ডের উপরে কিন্তু একটা প্রেশার আছে, আপনি জানেন তাদের গণমাধ্যম বলেন, তাদের বিশ্ব ফুটবলে কিন্তু তারা অনেকদিন শিরোপা নেয়, আপনি যেটা বলেছেন 58 বছর। হ্যাঁ, তো সেইখান থেকে আমার কাছে মনে হয় যে ইংল্যান্ডের উপর একটা প্রেশার থাকবে, বাট আপনি যখন অনেক বড় প্লেয়ার আপনি তাকে এই প্রেশারটাকে হ্যান্ডেল করতে হবে। তো সেইটা যদি প্রপার আজকে করতে পারে নেদারল্যান্ডস, আমি বলবো যে ডেফিনেটলি মানে টাফ অপোনেন্ট। এই ম্যাচটা আসলে এককভাবে আমি কাউকে এগিয়ে রাখতে পারবো না, যেতে আসলে যারা তাদের স্নাউসআপটা ধরে রাখতে পারবে তারাই ম্যাচ জিতবে। আপনি কি চান আসলে এইবারে ইউরোটা কে নিয়ে যায়? আমি কিছু চাই না, বাট আমার কাছে মনে হয় যদি আপনি টোটাল ইউরোটা দেখেন সেখানে স্পেন আমার মনে হয় থ্রু আউট দ্য টুর্নামেন্ট সবার থেকে পজিটিভ ফুটবল খেলেছে, এবং তারা যে জেনারেশনটা তৈরি করছে এই জেনারেশনটা 2026 যে ওয়ার্ল্ড কাপ আছে, আই হোপ যে তারা এই 2026 ওয়ার্ল্ড কাপটাও তারা জিততে যাচ্ছে যদি তাদের এই পারফরমেন্সের গ্রাফটা ধরে রাখতে পারে। বিকজ তারা যে ট্যালেন্ট প্লেয়ারগুলি তৈরি করছে তাদের পারফরমেন্স কিন্তু দিন দিন আমরা দেখছি যে তারা কিন্তু তাদের নিজেদেরকে ছাড়িয়ে যাচ্ছে। সুতরাং এই স্পেন দলটা অ্যামেজিং একটা দল, এর দলটা হয়তো অনেক দূরে এগিয়ে যাবে। গতকালকেও দারুণ একটা রাত গিয়েছে ফুটবল পিয়াসীদের জন্য, আজকেও একটা দুর্দান্ত রাত। ইংল্যান্ড নেদারল্যান্ডসের ম্যাচের কয়েক ঘন্টা পর কিন্তু কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে কলম্বিয়া এবং উরুগুয়ে। যে ম্যাচের দিকেও কিন্তু আলাদা করে দৃষ্টি থাকবে, বিশেষ করে আর্জেন্টিনার সমর্থকদের। সেখানে হয়তো আর্জেন্টিনার সমর্থকরা চাইবে কলম্বিয়া জিতুক। আপনি কি বলেন? কলম্বিয়া জেতা, আর্জেন্টিনার সমর্থকরা যদি চায় কলম্বিয়া জিতুক, এটা আর্জেন্টিনার জন্য খারাপ হবে, কারণ কলম্বিয়া আমার কাছে মনে হয় উরুগুয়ের থেকে অনেক ব্যালেন্স দল, এবং এই ম্যাচটা যদি হামেস রদ্রিগেজ অনেক দুর্দান্ত, 4টা ম্যাচে 3টাতেই কিন্তু সে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। অ্যাট দ্য সেম টাইম শুধু হামেস রদ্রিগেজ নয়, এখানে লুইস দিয়াজ রয়েছে, কোয়ার্দোবার মতো স্ট্রাইকার রয়েছে। অ্যাট দ্য সেম টাইম পিছনে যদি দেখেন তাদের দুজন সেন্টার ব্যাক এসকিউটো এবং সানসেস দুর্দান্ত কিন্তু। সুতরাং আমি মনে করি যে এই ম্যাচটাও কিন্তু কলম্বিয়া এবং উরুগুয়ের ভিতরে একটা মানে 50-50 গেম হতে যাচ্ছে। ধন্যবাদ জাহিদ হাসান এমএলই এখন মাঠে সময় দেওয়ার জন্য। শেষ করছে আজকে এখন মাঠে।